মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান। এবং আজকে যেহেতু একটা ভালোবাসার পরের দিনই আমরা আছি, ভালোবাসা দিবস পালন করেছি, ফাল্গুন পালন করেছি, তো একজনকে নিয়ে আসলে আমরা আজকের আয়োজনটা করতে চাইনি। আমাদের সাথে দুজন গেস্ট আছেন, তবে তারা কিন্তু অলরেডি লাখপতি। একজন তো কোটিপতি, সেই হিসাব নিকাশে পরে আসছি, তবে ইতিমধ্যেই তারা দুজন লাখপতি হয়ে গেছেন। যে গানটির কথা বলছি, সেই গানচিত্র আমরা ইতিমধ্যেই ভালোবাসা দিবস উপলক্ষে পেয়েছি, আমরা সবাই সেটা দেখেছি। একদম সিনেমাটিক একটা চমৎকার কাজ হয়েছে দুজনের। এবং মজার ব্যাপার, এই গানটি যে দুজন মানুষ করেছেন, একজনকে তো আসলে সঙ্গীত শিল্পী হিসেবে আমরা বহু বছর ধরেই জানি, চিনি, ভালোবাসি। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী রাফি। তবে আরেকজনের কথা বলতে চাই, তাকে আমি আজকে ভেবেছিলাম যে তার নতুন নতুন কাজ নিয়ে গল্প হবে, তার কোটিপতি হবার গল্প হবে, কিন্তু আজকে গান নিয়ে তার সঙ্গে গল্প করব। এই মানুষটি ছোটবেলা থেকে আসলে নাচ, গান, অভিনয়, নায়িকা হবার স্বপ্ন সবকিছু নিয়েই থেকেছেন, দেখেছেন, তবে সত্যি সত্যি কিন্তু সবগুলো পূরণও হয়েছে। এবং যিনি আছেন আজ আমাদের সাথে, প্রিয় অভিনেত্রী, জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল হিমি। চলে যাচ্ছি তাদের কাছে। হ্যাঁ, আমি কিন্তু জান্নাতুল হিমিই বলি সবসময়। এবং দুজনকেই অনেক অনেক ভালোবাসে এবং আমন্ত্রণ জানাচ্ছি ক্যাফে লাইভে। কেমন আছেন? ভালোবাসা দিবসের পরের দিনে আমরা আসলে পেয়ে গেলাম দুজনকে। আজকে থেকে আমার ভ্যালেন্টাইন্স ডে শুরু হলো, আচ্ছা, কারণ ভালোবাসার দিবসে ঘুমিয়েই কাটানো হয়েছে আর প্ল্যানিং করে, আর সারাক্ষণ মিউজিক ভিডিওটা যেহেতু রিলিজ হয়েছে আমি দেখছিলাম, যে আমি নিজেও কয়েকবার দেখছিলাম সারাদিন ধরে। আর একটু পরপর শুনছি যে আব্বুর রুম থেকে আব্বু গান শুনছে, আবার কিচেন থেকে গানের আওয়াজ আসছে, মানে আব্বু আম্মু সবাই দেখছে বাসায় একটু পরপর। সো এটা খুব ভালো লাগার ছিল, মজার একটা এক্সপেরিয়েন্স হয়েছে। এবং সেই ভালোবাসার গল্পে আসছি। রাফি ভাই, আপনাকে অনেক বছর পরে আমি পেলাম, নতুন একটা বছরে নতুন একটা গানের গল্পে আসতে চাই। দুজনের এই গানের আমি ঠিক পরিকল্পনা থেকে শুনবো। এই যে ভালোবাসা দিবসে আমরা গান চিত্রটি পেয়েছি, পরিকল্পনাটা একটু শুনি। গান চিত্রের এই পরিকল্পনা টোটাল ক্রেডিট আসলে কবির বকুল ভাইয়ের। আচ্ছা, উনি আসলে প্রথম থেকেই ওনার সাথে সম্পর্কটা তো দীর্ঘদিনের। তো সেই ক্ষেত্রে উনি বলেছে যে আমার আবদার ছিল যে এমন একটা কাজ দেন আমাকে যেটা আসলে আমার একটা সিগনেচার কাজ হবে। আচ্ছা, আমি যেহেতু মিউজিক নিয়ে পড়াশোনা করেছি, মিউজিক ভিডিও করে এখনো গান বাজারে আসে নাই, আবার গান নিয়ে চাকরি করি শিল্পকলায়। সেক্ষেত্রে আমার একটা আসলে মৌলিক গানের অভাব ছিল, যেটা ভালো গান। আচ্ছা, তো কবির বকুল ভাই খুব রাত প্রায় 11টার পরে ওনাকে ফোন দিয়েছি, কই আপনি? বলে আমি তো বাহিরে। ওনার বাসা মোহাম্মদপুর পার হয়ে অনেক দূর আর কি। তো ওখানে চলে গেলাম ওই রাতেই, আমার এক ফ্রেন্ডকে সাথে করে। ওই বাসায় আমি প্রায় যেতাম, কারণ ওনার যে মিসেস দিনাত জাহান মুন্নি আপুর সাথে অনেক কাজ করা হয় আমার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওখানে যাওয়া হয়। তো রাতে চলে গেলাম। চলে যাওয়ার পরে ভাইয়াকে বললাম যে এই আমার জন্য একটা কিছু করেন। তো ভাইয়া আসলে বিষয়টা যে এতটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে এটা যে সত্যি সত্যি পরিকল্পনা হয়ে যাবে। উনি গান লিখে সেটা আবার পুলক ভাইকে পাঠিয়েছে এবং পুলক ভাইকে কোনো টাইম দেয় নাই যে তাড়াতাড়ি গান শুরু করে দিতে হবে। হ্যাঁ, তারপরে গানটা একটু পরে এসে গাওয়া হলো। এবং হিমি আপু যখন হিমি আসলে কিভাবে যুক্ত হয়েছে গানটির সাথে আমি নিজেও জানি না। আমার আসলে এই গানের সঙ্গে যুক্ত হওয়া অবশ্যই, যেটা বলছিলাম, যে বকুল ভাইয়ের হাত ধরে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই মেরিল প্রথম আলো ক্যাফেতে প্রথম এসে আমি কিন্তু প্রায় টক শোতে গেলে একটু গান গাই। তো ক্যাফেতে এসে আমি গান গেয়েছিলাম, এবং তখন কবির বকুল ভাই কিন্তু আমার গান তখন শুনে, এবং তখনই আমাকে বলে যে তুমি গান নিয়ে কোনো কিছু কেন করছো না। তো তখনই কিন্তু ওখান থেকে আমার ইত্যাদিতে তিনি গান লেখেন গত বছর, এবং এইবারও পুরোটাই তাই। আমি সবসময় মনে মনে ভেবেছিলাম যে একটু
বিজিনেস কমলে একটু মৌলিক গান কিছু একটা একটু করবো, মনোযোগী হব। একটু মনোযোগী হব গানে, কিন্তু কোনোভাবেই তো বিজিনেস কমে Right. না। সো সেই ক্ষেত্রে যখন তিনিই পুরো প্ল্যানটা করলেন এবং আমাকে পুরো গানের লিরিক্স এন্ড আমাকে ডেমো পাঠিয়েছিলেন, আমি রাফি ভাইকে তখন চিনতাম না, জাস্ট ভয়েসের ডেমো কে গেয়েছে কি আমি কোনো কিছুই জানি না, কিন্তু আমার আচ্ছা। কাছে মনে হয়েছে এই গানের সঙ্গে এই ভয়েসটা ভালো যায় এবং হুম। গানের কথাটা সুন্দর, এবং সেখান থেকেই যাওয়া। এবং ফার্স্ট আমাদের দেখা হচ্ছিল স্টুডিওতে যখন রেকর্ডিং করতে গেলাম। তো রেকর্ডিং হয়ে গেল, হঠাৎ করে একদিন আবার কবির বকুল ভাই ফোন দিল যে আচ্ছা গানটা যে করেছো এখন একটা মিউজিক ভিডিও তো করতে হবে, কাকে নেওয়া যায়, কিভাবে প্ল্যান করা যায়। এবং সেই প্ল্যান করলো আমাদের খুবই ভালো একজন ডিরেক্টর সৈকত ভাইকে তিনি করলো, কারণ উনি অনেক মিউজিক ভিডিও করেছেন ইমরান ভাইয়ের আরো অনেক শিল্পীদের। সো যেটা হয় যে আমরা তো নাটকের মানুষ, নাটকের ব্যাপারগুলো বুঝি ভালো, মিউজিক ভিডিও তো কম করা হয়েছে। তো সেই জায়গা থেকে উনি পুরোটা প্ল্যানিং আমাকে বললো, আমরা সেটে গেলাম, খুব ইজিলি শুটিংটা শেষ হলো, গান শুনতে শুনতে স্লো মোতে শাড়ি উড়াতে উড়াতে শেষ হয়ে গেল। দুর্দান্ত ছিল। একটু শুটিং এর এক্সপেরিয়েন্সই শুনি, কোথায় কোথায় শুটিং করা হয়েছে। আমাদের এই পুরো গানটাই কিন্তু বোটানিক্যাল গার্ডেনের মধ্যে, যদিও অনেকে দেখলে জিজ্ঞেস করে যেটা কোথায় করা হয়েছে। আমার মনে হচ্ছে যে হ্যাঁ ঢাকার বাহিরে কোথায় কোথায় এরকম শুটিং মনে হয়, কিন্তু চিটাগাং না সিলেট না কক্সবাজার। ফার্স্ট অন্তরাতে প্রথম অন্তরাতে তো মনেই হচ্ছে যে এটা বিশেষ কোনো জায়গায় একেবারে, কিন্তু এইটাই আসলে একটা ডিরেক্টরের কি বলবো ক্রিয়েটিভিটি, কারণ এত কম সময়ের মধ্যে এবং এত কি বলবো যে এত কম অ্যারেঞ্জমেন্টের মধ্যে যে এত শর্ট টাইমে সুন্দর করে উনি উপস্থাপন করেছেন, এবং সিনেমাটোগ্রাফার অফকোর্স তাকেও অনেক ক্রেডিট দিতে হবে। সো সবকিছু মিলে ইট ওয়ার্কড আউট। অ্যান্ড তৌসিফ ভাইয়ের সঙ্গেও আমার নাটকের কাজ খুব কম হয়েছে, একদম হাতে গোনা এক দুটো। সো যখন পুরোপুরি সবকিছু ফাইনাল হলো, আমিও খুব এক্সাইটেড ছিলাম যে হয়তো মানুষের ভালো লাগবে। এবং আরেকটা মজার ব্যাপার বলি যে এই কাজটা আমরা যখন শুটিং যেদিন করে জাস্ট বাসায় গেছি, কেউ তখনও জানে না যে এরকম একটা কাজ আমি আর তৌসিফ করেছি। এর মধ্যে আমি দেখলাম যে আমার যে ফ্যান পেজ গুলোতে আছে ওখানে কয়েকজন আমার ফ্যানরা আমাদের আগের নাটকের ক্লিপস দিয়ে পোস্ট করছে যে এই জুটির আরো কাজ দেখতে চাই। তো আমি তখন মনে মনে একটু খুশি হলাম যে আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করছিলাম ফাঁস হয়ে গেল না, জেনে গেল নাকি। ফাঁস হয়নি, কিন্তু তারা এরকম বলছিল, তো আমি তখন খুব এক্সাইটেড হলাম যে আচ্ছা ঠিক আছে, এরকম একটা কাজ তো আছে, কামিং সুন। তো ওরাও খুব সারপ্রাইজ হয়েছে যখন দেখেছে কাজটা। আচ্ছা দুজনের গল্প শুনছি, একটু গানটা শুনবো না? খালি গলায় দুজন সামনে আছে, আমরা আছি অডিয়েন্স সহ, একটু খালি গলায় দুজনের কাছে শুনতে চাই। আচ্ছা এই গানটির তো গীতি কবি কবির বকুল ভাই, উনি দেশের প্রখ্যাত একজন গীতি কবি, আমাদের প্রিয় ভালোবাসার একজন ভালোবাসার মানুষ, এবং সুর করেছেন পুলক অধিকারী। গানটি তো মিউজিক ভিডিও করেছেন সৈকত রেজা ভাই, সাউন্ডটেকের ব্যানারে এসেছে গানটা। আমরা 4 লাইন গেয়ে ফেলি। নিশ্চয়ই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত রাখবো অমর করে এই প্রেম অনন্ত। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত রাখবো অমর করে এই প্রেম অনন্ত। চিরদিন তুমি আমার, চিরদিন তুমি আমার, আমরা দুজনা, ও আমরা দুজনা। একটা তো হাততালি হবে। দুর্দান্ত ছিল। আচ্ছা এই গানটা কে কাকে ডেডিকেট করেছে একটু শুনি। হিমি কাকে ডেডিকেট করেছে, এবং ভালোবাসার একটি গান দুজনার। আমি কাউকে ডেডিকেট করিনি, টু বি অনেস্ট। আমি সারাক্ষণ মাথায় আমার টেনশন ছিল স্কেল ঠিকঠাক হয় কিনা, কারণ আমি যদি অনেক উপরের স্কেলে গান গেতে পারি না, মেল ভয়েস আবার অনেক উপরের স্কেলে গান গাওয়া হয়। আমি যতক্ষণই গাচ্ছিলাম আমার গলা ঠিকঠাক লাগছে কিনা, বেসুরা শোনা যাচ্ছে কিনা, এগুলো নিয়ে টেনশন। কার জন্য তাহলে ডেডিকেটেড? দর্শকদের জন্য। মানে যোগ করি, আমি ওনাকে স্টুডিওতে যখন দেখলাম, তো উনি এতটা সিরিয়াসলি ভাবে গানটা মানে শুনতেছে, এবং সবচেয়ে মজার ব্যাপার যে উনি যখন টেক দিল খুব সহজে, মানে মনে হলো যে একজন প্রফেশনাল আর্টিস্ট, উনি যে গানের আর্টিস্ট না এটা কিন্তু ভুল, উনি কিন্তু শিল্পকলায় গানের তালিম নিয়েছে, ছায়ানট নিয়েছে, এবং উনি আমার তো মনে হয় যে এখন কন্টিনিউ করা উচিত। একদম
নাটকের পাশাপাশি একমত, গানটা যেহেতু 100%। ৩টার পরেও দেখি যে ভিউ বাড়তেছে। আমি ৩টার পরে বকুল ভাইকে একটা ইয়ে পাঠাইছি। দেখেন ১ লাখ হয়ে গেল। আর আ প্রায় ২.৫ লক্ষ, হুম, হুম। এবং ২,৫০,০০০ এখনো হয়ে তো গেছে বাড়ছে, আরো সময় যাচ্ছে পেজে। বাড়ছে। হ্যাঁ, ফেসবুকে হয়েছে। তো এই যে ওনার জনপ্রিয়তা সারা বাংলাদেশে সেটা তো আমরা হিমি, সবাই জানি, হিমি, এত হিমি, ভালোবাসি। হিমি, হিমি। হ্যাঁ। সবাই আমি এখন এখন নাটকে নাটক, গান সবকিছু করলে মানুষ বিরক্ত হয়ে যাবে না, না, যে না, না, হবে না, না। না। এত যাও করছে সে। বাবা। আমরা ভোট দিচ্ছি এখানে। না, আচ্ছা। এবং খুব ভালো, ভালো কাজ নিয়ে আসবে এটা নিশ্চয়ই, আশা করব। নিশ্চয়ই। সেই থ্যাংক গল্প ইউ তো সো শুনবোই। মাচ। তবে একটা ছোট্ট গেম খেলবো এখন। এই জারে কয়েকটা প্রশ্ন রাখা আছে। সেখান থেকে একজন, একজন করে প্রশ্ন তুলতে হবে। ১ম এ হিমি তুলুক একটু প্রশ্ন। তুলে কি অ্যানসার দিব? হ্যাঁ, প্রশ্নটা জোরে পড়তে হবে এবং অ্যান্সারটাও দিতে হবে ঠিকঠাক মতো। তবে দুজনের জন্যই কিন্তু প্রশ্ন আছে, যারটা আসলে এটা আমার প্রশ্ন না, হ্যাঁ, এটা তাহলে রাফি পাস করে দে। তাহলে রাফি সে ভাই আগে একটু বলেন, আমি বলুক। দেখি আমি হ্যাঁ, আমারটা পাই কিনা। মান পেয়েছি আমার। রাফি ভাই বলেন আপনি কি প্রশ্ন পেয়েছেন সেটা অ্যান্সার শুনতে চাই। আসলে এই যে রাফি গানটির মিউজিক ভিডিওতে হিমি অভিনয় করেছেন। রাফি কেন নেই? আসলে এটা ভালো ছিল কিন্তু। এটা যিনি প্রশ্ন করেছেন একবারে মানে খাঁটি প্রশ্ন করেছেন। খাঁটি প্রশ্ন। ১০০% খাঁটি। তবে কি হিমি আপুর আম্মু বলতেছিল, "বাবা তোমাকে মনে হয় একটু থাকলে ভালো হইতো।" হুম, হুম। হ্যাঁ? তো যারা প্ল্যান করেছেন তারা এইভাবে চিন্তা করেছেন। যেহেতু আমার ১ম হুম, একটা কাজ। আমি আসি নাই। কিন্তু গানটা আসলে established হওয়া যে কথা। হ্যাঁ, এবং আমাদের ব্যবসায়িক দিকটাও দেখতে হবে। যারা নিশ্চয়ই। মিউজিক ভিডিওটা বানিয়েছেন হুম, হুম, তাদের হুম। অর্থায়নে সাউন্ডটেক তাদের হুম। কথাও ভাবতে হবে। তারা ভেবেছে যে তাদেরকে তৌসিফ ভাই এবং হিমি আপুকে ঘিরে যখন এটা আসলে মার্কেটিংটা হবে, হুম। তখন এটা মানুষ শুনবে। গান মার্কেট পেয়ে গেলে কিন্তু আমি অটোমেটিক আমার এই যে নামটা আজকে বাদ আমরা দিতে কথা পারবে বলছি, না। এই হ্যাঁ? গানটি নিয়ে তো গল্প শুনছি। তো নেক্সট টাইম অবশ্যই থাকবো। কোনো না কোনো এতে অবশ্যই। দেখবেন যে আবার অনেকেই দেখছি যে এই আজকেই একটু আগে সাউন্ডটেক একটা শেয়ার দিয়েছে হুম, হুম। তাদের পেজে। সেখানে লেখা আছে যে এই জুটিকে আরো ভালো অবশ্যই, আরো অবশ্যই। নেক্সট টাইম আমরা চাই। জি। হিমির কাছে একটু দেখছিলাম। যাব। কি প্রশ্নটা একটু শুনি আগে প্রশ্ন। এত আমার বড় দীর্ঘশ্বাস। আমার প্রশ্ন হচ্ছে, একই জুটি নিলয় হিমি বারবার কাজ করছে, দর্শক কোনটি কোন নাটকের দৃশ্য বুঝতে পারছে না, জনপ্রিয় জুটি হওয়াতে একসাথে বেশি কাজ করে দর্শকের বিরক্তির কারণ হচ্ছেন না। তো আমি তো একটু আগে এই বললাম যে হুম। দর্শক বিরক্ত হয়ে যাবে না। আসলে এটা খুবই একটা ব্যাপার হচ্ছে যে ক্লিপগুলো আসার মানে randomly আসে। এটা হুম। আমিও অনেক সময় না বুঝি না যে কোন এটা কোন নাটকের কোন নাটকের অংশ। সিন। হ্যাঁ, হ্যাঁ। এতগুলা নাটক একসাথে করেছি। আর শুধু নিলয় ভাইয়া না, দেখা যায় যে মাসুম বাসার আঙ্কেল, আমাদের সঙ্গে হুম। আরো যারা মা ক্যারেক্টার থাকেন, শেলি আন্টি, সাবির আন্টি, হুম। সবাই তো একই ঘুরে ফিরে একই ঘুরে ফিরে। দেখা যায় কি যে একই রকম লাগে। হুম। ওই হানিফ ভাইয়া বা জাভেদ ভাই এরাও আছে সিনের মধ্যে, অন্য যারা আছে সবই এক। তো আমিও অনেক সময় ভুলে যাই কোনটা। তো কোন একটা নাটক? মজার বিষয় হচ্ছে যে কোনটা না বুঝতে পারার একটা কিন্তু সুবিধা আছে হ্যাঁ। ব্যবসায়িকভাবে, কারণ ওরা কমেন্ট করে যে এটা কোন কোন নাটক, নাটক? এবং ওখান থেকে তখন যে ইউটিউবে গিয়ে পুরো নাটকটা ইউটিউবে গিয়ে দেখতে নাটকটা হবে। দেখে। আর যারা একটু বিরক্ত হয়ে যায়, আমিও মাঝে মাঝে ওই আমার চেহারা বারবার আসতে আসতে, তারা একটা কাজ যেটা করতে পারে যে নট ইন্টারেস্টেড দিয়ে দিলে কিন্তু ওই আসবে না, না। আমার মনে হয় না এটা কেউ করবে এবং দর্শকরাই আসলে চায় বারে, বারে এই হ্যাঁ, জুটিকে বাট একটু দেখতে। কনফিউজিং হ্যাঁ। হয়ে যায় আসলে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তুলতে হবে। হিমি? আমি একটা তুলি, আপনি একটা তুলেন, একটা কারণ একটা আমাদের করেই। তো ও এটা আমার আচ্ছা। টাই পড়েছে। সিয়ামের সাথে গান করলেন ইত্যাদিতে, এবার হুম। সাউন্ডটেকের ব্যানারে আরো একটি মৌলিক গান আসলো। হিমি কি গানে নিয়মিত হচ্ছেন? গানে নিয়মিত হয়তো নাটকের মতো হব না। নাটকের প্রতি আমার সফট কর্নার যেটা। অন্যরকম, এবং ওইটা আমার মেইন প্রফেশন। বাট হ্যাঁ, এই যে এরকম টুকটাক ভ্যালেন্টাইন্স ডে যখন মনে বিশেষ, হয় বিশেষ এবং যখন দিনগুলো। কবির বকুল ভাই প্ল্যান করে, আমি তো নিজে থেকে একদম, প্ল্যান কিছু একদম। করি না। আই এম ভেরি ব্যাড অ্যাট প্ল্যানিং থিংস। তো তখন হয়তো করব। আর এটাই এখন গানের নিয়মিত অত বেশি হব না, মাঝে মধ্যে। আচ্ছা, এবং রাফি ভাই প্রশ্নটার অ্যান্সার আমি নিব, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতিটা নিয়ে আসছি, তারপর আমি অ্যান্সারটা নিচ্ছি। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। মেরিল মিল্ক সোবার ক্যাফে লাইভের সময় হচ্ছে একটা বিরতি নেবার। ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল মিল্ক সোবার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমার সাথে আছেন দুজন প্রিয় মানুষ, প্রিয় অতিথি, জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এবং আছেন সঙ্গীত শিল্পী রাফি। চলে যাচ্ছি তাদের কাছে। এবার কিন্তু আমি পুরোটা বলেছি। এইবার থ্যাংক ইউ সো মাচ। পুরো নামটি কি ভালো লাগে না? ভালো লাগে, একটু শুনতে একটা রিদম আছে। রাফি ভাই, প্রশ্নের অ্যান্সারটা নিব, প্রশ্নটাও জোরে পড়তে হবে, অ্যান্সারটা নিচ্ছি তারপরে। রাফি, আপনার স্বপ্ন জনপ্রিয় শিল্পীদের মতো আপনার নিজের মৌলিক গান যেন জনপ্রিয় হয়ে ওঠে, দুজন দুজনার সেই স্বপ্ন পূরণ করতে পারবে মনে হয়? এটা তো অলরেডি মনে হয় একটা দিন চলে গেছে আমাদের হাত থেকে, গানটা রিলিজ হয়েছে, এতটা সাড়া পাবো সেটাই তো ভাবি না। এত তাড়াতাড়ি এবং একটা জায়গা থেকে না। মানে আমি সাউন্ডটেকের কিছুদিন আগের গান যারা রিলিজ দিয়েছে তাদেরগুলো দেখছিলাম 10,000, 15,000 বা 5,000 এরকম ভিউ। সেই ক্ষেত্রে এটা অল ক্রেডিট গোস টু হিমি আপু। হ্যাঁ, তো তার কারণে তাকে দেখতে যে বাধ্য হয়ে আমার কণ্ঠটা শুনতে হয়েছে দর্শকদের। আশা করি এই গানটা ভালো কিছু, ভালো একটা পর্যায়ে যাবে নিশ্চয়ই। এবং কবির বকুল ভাইয়ের শব্দ গাঁথনি এত চমৎকার এবং পুলক ভাই এত চমৎকার সুর করেছে। মানে একটা আছে না যে কম্প্যাক্ট একটা প্যাকেজ, প্যাকেজ মনে হয় জায়গা থেকে আসলে দুর্দান্ত কাজ করে। গানটা একটা প্যাকেজ, মানে কোথাও ঘাটতি মনে হচ্ছে না। হিমি, শেষ প্রশ্নটা দেখি কি হয়, কোনটা পড়ে? না, এটা তো আপনার প্রশ্ন। এই যে এটা আপনার। কি আছে? হিমি, চলচ্চিত্রে দেখা যাবে কখন হিমিকে? দেখা যাবে না, নট এনি টাইম সুন। দেখা গেলে ঘটা করে বলবো সবাইকে যে দেখা যাচ্ছে। মন ভেঙে যাবে এই গান দেখার পরে, তো আরো যে এটা তো সিনেমার মতোই ছিল। না, আমার নাটক করতে ভালো লাগে। আর আসলে সবাই তো ওই পথেই যাচ্ছে যে নাটক করে অনেকদিন তারপর সিনেমাতে যাওয়া। এবং আমার কাছে মনে হয় যে কিছু ক্ষেত্রে অনেকে হয়তো নাটকটাকে মিসও করে, কারণ সিনেমাতে তো আপনি অত কাজ করছেন না, বেশিরভাগ সময় আপনি মানে সিনেমাটা হয়ে যাওয়ার পরে কিন্তু একটা ভালো বিরতি। আমার মনে হয় যে আমি এখনো ওই জায়গায় নেই বা মেন্টালি যে আমি সিনেমা করব। আমার কাজ করতে খুব ভালো লাগে, আর নাটকে প্রচুর কাজ। এই যে রমজান শুরু হয়ে যাবে, কাজের মানে প্রেসার শুরু হয়ে যাবে। আমি একটু ওয়ার্কাহলিক, তো এখন নাটকই ভালো লাগছে। নাটক, এত কাজ পাগল মানুষ আপনি, মানে দুর্দান্ত আসলে। যখন চিন্তা করি যে একটা মানুষ এত দিকে এমনিতেই এত ট্যালেন্টেড, সে তার গুণের শেষ নেই, যেখানেই যাই প্রশংসা শুনি এবং আমরা প্রশংসা করি, আর এত কিছু পারে, মানে অদ্ভুত ব্যাপার। মুগ্ধ আমি। এবং নতুন বছরে আসলে রাফি ভাই, একটু কাজের প্রসঙ্গে আসি। এখন আসলে কাজ নিয়ে কি পরিকল্পনা হচ্ছে, বা নতুন গান যেহেতু এলো, এখন কি নতুন আরো গান নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে? গান বকুল ভাইয়ের আরেকটা গান টোটালি করা আছে, চন্দনা, আমি প্রেমিকটা মন্দ না। গানটা অলরেডি সুর করা আছে, মিউজিক করা আছে, এটা একটা সলো গান। আমরা হয়তো এই ঈদে রিলিজ দিব না, কারণ সামনের ঈদে আমরা বকুল ভাইয়ের সাথে কথা বলে হয়তো ফাইনাল করতে পারি, অথবা পহেলা বৈশাখে একটা কিছু হইতে পারে। এর মধ্যে আরো কাজের আসলে যখন সারা পড়ে বা একটা কাজ ভালো হয়, উৎসাহ মানে ভিতরে কাজ করে, তখন আসলে প্ল্যান গুলো অটোমেটিকলি হয়ে যায়। আপাতত এই গানটা নিয়েই আছি এবং এই গানটা দেখতে চাই দর্শক কতটুকু ভালোবাসা দিয়ে হিমি আপুর কারণে কতদূর নিয়ে যেতে পারে। অবশ্যই আমরাও সেই আমেজে থাকতে চাই। এবং হিমি, নতুন বছরে আসলে স্বাভাবিকভাবেই আমরা নতুন পরিকল্পনা করি, নতুন স্বপ্ন দেখি, বাঁচতে চাই এবং একটা পজিটিভ ভাইব নিয়ে কিন্তু বছরটা শুরু করি। তো এই বছরটা আসলে কেমন ভাবে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কেমন যাচ্ছে, কেমন যাবে, কি মনে হচ্ছে সবকিছু মিলিয়ে, কাজ, জীবন? নতুন বছরে ওই যে বললাম যে ওয়ার্কাহলিক, এইটাকে একটু কমানোর চেষ্টা করছি। কারণ কমানোর চেষ্টা করছি কারণ হয় কি, যে আমি আমার পরিবারের সঙ্গে থাকি, কিন্তু তাদের সঙ্গে আসলে মন ভরে কথাটা বলা হয় না। ওই সারাক্ষণ ফোনেই কথা বলা হয় শুটিং থেকে। হ্যাঁ আব্বু নিতে আসো, হ্যাঁ আব্বু নামায় দিয়ে যাও, এতটুকুই হয়। বা আম্মু হয়তো লাঞ্চের সময় কল দেয়। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা একটু আনহেলদি হয়ে যাচ্ছে ফিজিক্যালিও, কারণ আমি অনেক সিক হয়ে যাচ্ছি। যখন 10-20 দিন টানা শুটিং করছি, 2 মাস টানা শুটিং করছি, এরপর সিক হয়ে যাচ্ছি। তো সেই জায়গা থেকে এখন একটু নিজেকে সময় দিয়ে অনেক শুটিং দেখা যায় একটু ক্যান্সেল করে দেই আস্তে করে, যে কিছুদিন গ্যাপ নিয়ে আবার কাজ করা। এই রমজানে এটা হবে না, কারণ রমজানে ঈদের একটা
মানে একটা প্রেশার থাকে কাজে, এখন আর কোনো ছুটি নেই কালকে থেকে। একদম টানা ঈদের টানা পরে আরো রোজা চাঁদ ঈদ, রাত হ্যাঁ। পর্যন্ত আমরা শুটিং করি। আবার ঈদের কিন্তু আমাদের ঈদের ছুটিটা ঈদের থাকে ছুটিটা 2 তো দিন, খুব বেশি না, কারণ ঈদটা তো আমাদের টিভিতে দেখা যায় যে 10 দিন ব্যাপী বা 7 দিন কিন্তু ব্যাপী সেটা তো থাকে, আসলে আমাদের জন্য আমাদের না। জন্য হয় না, কারণ আমার ঈদের অনেক নাটক ওই টাইমলি হয় না দেখে ওগুলো আবার ঈদের পর পর করে ফেলতে হয়। সো শুধু আমার জন্য এটা কষ্ট না, এটা আমার পুরো টিম এবং এডিটিং প্যানেলে যারা থাকে ওরাও কিন্তু অনেক সময় দেশের বাড়িতে টাইমলি যেতে পারে না ঈদের বন্ধে, দেখা যায় যে পরে কোনো এক সময় ওদের যেতে হয়। সো এটা একটু স্যাড, বাট ইট ইজ হোয়াট মন ইট ইজ। খারাপ লাগে। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ফিটনেসে একটু সময় দেয়া। যেহেতু কাজ যখন আমরা করি যে সকাল একদম ৮টা ৯টা বা 10টা থেকে রাত 2টা 3টা পর্যন্ত, ফিটনেসের দিকে অত খেয়াল রাখা যায় না যারা নাটকে কাজ করে। তো সেই জায়গা থেকে একটু জিম করা, একটু হ্যাঁ, এটা স্ট্রেংথ আসলে বাড়ানো, মানে পুরোপুরি রুটিনটা একটা লাইফে আসলে হ্যাঁ, চলে so আসা। সেই জায়গা থেকে এখন একটু ওইটা ব্যালেন্স করার চেষ্টা করছি। আর আরো কিছু পরিকল্পনা আছে যেগুলো এখনো হাফ ডান, পুরোপুরি ডান হলে দর্শক জানবে। এই যে গল্প শুনছিলাম, এবং আমাদের জীবনটা আসলে এমন যে এত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয় এবং এত কাজের প্রেশার থাকে, এত কষ্ট করে এক একটা প্রজেক্টে কাজ করা হয়। তো একজন শিল্পীর হিসেবে আসলে যদি জানতে চাই যে ওই স্যাটিসফ্যাকশনের জায়গাটা কখন আসে একটা কাজের পরে, বা মনে হয় যে না এই কষ্টটা ওয়ার্থ ইট ছিল? কখনোই আমার মনে হয় আসে না, টু বি অনেস্ট। না, ভালো লাগা থাকে, স্যাটিসফ্যাকশন আসে যে যখন দেখি যে মানুষের রিয়াকশন ভালো, বা খুব সারপ্রাইজড হই যখন অনেকগুলো মানুষ একসঙ্গে এসে তারা বলে, স্পেশালি বাচ্চারা যখন বলে যে তারা আমার নাটক দেখে এবং ইন্সপায়ার্ড হয়, হ্যাঁ, তখন ভালো লাগে। কিন্তু আমার মনে হয় যে পার্সোনালি আমি যখন আমার কাজ নিজে দেখতে বসে আমি কখনোই স্যাটিসফাইড থাকি না, আমি সবসময় ভুল খুঁজে বের করি। এটা সবাই এবং বলে। হ্যাঁ, এবং আমার মনে হয় যে নেক্সট টাইমে এইটা আমার এভাবে করতে হবে, এভাবে দেখতে হবে। বাট আমি খুবই গ্রেটফুল, এবং মানে কি বলবো যে আল্লাহ, আমার গড, আল্লাহর কাছে গ্রেটফুল, আমি মানুষের কাছে, দর্শকের কাছে গ্রেটফুল যে এত কম বয়সে এত মানুষের ভালোবাসা আমি পাবো, এটা আমি কখনোই চিন্তা করিনি। সো সত্যি সেই জায়গা থেকে। এবং এখন আসলে অনেকটা পথ যেতে হবে, অনেক অনেক ভালোবাসা এখনো পাওয়া বাকি আছে। এবং যেহেতু একেবারেই গল্পের শেষে, আয়োজনের শেষে বিদায় নিচ্ছি দুজনের কাছ থেকে, অনেক ভালো থাকুন আপনারা। আগামী আসলে কাজ নিয়ে আবারও গল্প হবে, তবে একটা যেহেতু শেষে আমরা চলে যাচ্ছি, তো গান চিত্রটি দেখতে দেখতে, গানটি শুনতে শুনতে আমরা বিদায় নিতে চাই, কেমন হয়? গ্রেট। এবং সবাই অনেক ভালো থাকবেন। যদি দর্শকদের উদ্দেশ্যে শেষে কিচ্ছু যদি বলার থাকে ছোট্ট করে একটু, দুজন একসাথে বলতে পারবো না, বলেন আগে। দর্শক অবশ্যই আমাদের যে আজকে শুধুমাত্র এই গানটির জন্য হয়তো মেরিল প্রথম আলো আপনার ক্যাফে লাইভে আসার সুযোগ হয়েছে, সুতরাং গানটির কথাই বলবো। গানটি দেখেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু প্রথম কাজ। আগামী দিনে আরো ভালো কিছু আসবে, এটি কথা দিই। চমৎকার। হিমি, আমার হচ্ছে দর্শকদের কাছে একটা জিনিসই চাবো, যে দোয়া চাবো, এবং তারা সবসময় আমাকে যেরকম ভালোবাসা পছন্দ করে সেটাই যেন অব্যাহত থাকে। এটাই। অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দুজনের প্রতি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি মেরিল মিল্ক সোববার ক্যাফে লাইভ থেকে, এবং আগামী পর্বে তো অবশ্যই দেখা হবে। তবে শেষ হয়েও হইল না শেষ, যেতে যেতে আমরা সবাই মিলে নতুন এই গানটি দেখতে চাই, গান চিত্রটি দেখবো সবাই একসাথে, দুজন দুজনার। চলুন উপভোগ করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।